আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। সব কিছু ওকে আছে? আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। এটা আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত। শুধু আপনি এক্সামের জন্য পড়বেন তা কিন্তু না, এখানে আমাদের অনেক কিছু জানার, অনেক কিছু বুঝার আছে। আমাদের পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ নামে যে একটা মানচিত্র এসেছে, কিভাবে এসেছে, এটার উৎপত্তি কোথা থেকে, কিভাবে উৎপত্তি হইল, A to Z ইতিহাস আমাদের জানা জরুরি। একদম এন্ট্রি লেভেল থেকে আমরা আজকে একটু দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আমরা এন্ট্রি লেভেল থেকে দেখে নেব। ওকে, আলহামদুলিল্লাহ। শারমিন সুলতানা ম্যাম, মাশরুফা করিম কাইফা ম্যাম, ঠিক আছে। আমরা আজকে কি দেখব? আমরা আজকে দেখব এট ফার্স্ট আমরা বাঙালি জাতির ইতিহাসটা দেখব। কি দেখব? বাঙালি জাতির ইতিহাস। আমরা যদি তাকাই যে ইতিহাস শব্দটির উৎপত্তি ইহি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। বর্তমানে সকল বিষয়ই অতীতের ক্রমবিবর্তন, ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ঠিক আছে, আচ্ছা। ইতিহাসের উপাদান কি? আমরা জানি ইতিহাসের উপাদান যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তাকেই ইতিহাসের উপাদান বলে। আমরা জানি ইতিহাসের উপাদান দুই ধরনের, একটা হয়েছে লিখিত উপাদান আর একটা হয়েছে অলিখিত উপাদান। বলা হয়ে থাকে ইতিহাসের উপাদান কয় ধরনের? ইতিহাসের উপাদান কয় ধরনের বলেন তো আহমদ মৌ? লিখিত উপাদান, অলিখিত উপাদান। লিখিত উপাদান কোনগুলা? কয় দেশি যে তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজুস সিরাজের তবকাতি নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী, ঋগ্বেদের ঐতরেয়, আরণ্যক, পতঞ্জলি ভাষ্য, টলেমির লেখায়, কালিদাসের রঘুবংশ ইত্যাদি। এইগুলাই হচ্ছে ইতিহাসের অংশ। এগুলা কিসের অংশ? ইতিহাসের অংশ। এই বেদ চারটা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, হিন্দুদের গ্রন্থ। এগুলা ইতিহাসের সাথে সম্পৃক্ত। কারণ বাংলা ভাষায় কথা বলার আগে যে ভাষা ছিল ওটা ছিল সংস্কৃত। কি ভাষা? সংস্কৃত। শারমিন আক্তার ম্যাম কথা শুনতেছেন? কাজী মোহাম্মদ জুনায়েদ জাকি সাহেব। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম লিখিত উপাদান কি? কৌটিল্যের অর্থশাস্ত্র একটা গ্রন্থ আছে, কলহনের রাজতরঙ্গিনী একটি গ্রন্থ আছে, মিনহাজুস সিরাজের তবকাতি নাসিরি একটি গ্রন্থ আছে, আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ আছে, ঋগ্বেদের ঐতরেয় আরণ্য গ্রন্থ, টলেমির লেখায়, কালিদাসের রঘুবংশ। এই যে ইতিহাসের সাথে সম্পৃক্ত বইগুলো, এগুলা থেকেই আমরা ইতিহাস শিখি। পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশের প্রায় 5000 বছরের ইতিহাস এগুলা থেকেই আমরা শিখে থাকি। 5000 বছরের ইতিহাস এগুলা থেকেই আমরা কি শিখে থাকি। আর অলিখিত উপাদান কোনগুলা? অলিখিত উপাদান হইছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত। এগুলো হইছে অলিখিত উপাদান। আমরা যখন এই যে বগুড়ার মহাস্থানগড়ে যাই, আমরা যখন রাজশাহীর সেই
এই ইয়াগুলা শিলালিপিগুলা দেখি, বিভিন্ন মুদ্রা দেখি, জাদুঘরে যাই, আমরা এগুলা দেখতে পাই যে ইতিহাসের সাথে এরা কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ইতিহাস আমরা ভুলে গেলেই বিপদ, ইতিহাস রিপিট হয়। তাহলে একটা হচ্ছে লিখিত, আরেকটা হচ্ছে অলিখিত। একটা লিখিত, আরেকটা অলিখিত। বাঙালি হচ্ছে শঙ্কর জাতি। বাঙালি কি জাতি? শঙ্কর জাতি, যার কারণে এত রংডং। আমরুপালি শঙ্কর জাতের আম, যার কারণে এত স্বাদ। আমরুপালি এটা দুইটা, আমরুপালি, হ্যাঁ, ইতিহাসের সাথে সম্পৃক্ত নাম। ভারত থেকে যে 1878 এটা ইয়া হইল, 1978 আইসা আমাদের বাংলাদেশে এই আমরুপালিটা কাজ শুরু করছে, মানে রোপণ শুরু করছে। আমরা যেটা খাচ্ছি এখন, ভারতের চেয়ে আমাদের দেশের আমরুপালিটা বেশি মিষ্টি। আমরুপালি, যে রূপালি একটা মেয়ের নাম, ওই এটা ইতিহাস বলে যে ওই মেয়েটা আম গাছের নিচে শুয়ে আছে, তার সাথে কি 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 করলো, ওখান থেকে আম গাছ এটা সেটা হয়ে গেছে আমরুপালি। তো এগুলো প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, একটা হিস্ট্রি আছে, একটা হিস্ট্রি। আমরা শঙ্কর জাতি দেখি আমাদের মধ্যে এত কিছু। আমরা যদি উত্তর কোরিয়া দেখি, সবগুলার নাক বসা। আমরা যদি যে বিভিন্ন দেশ, এক এক দেশের এক এক, যদি আমরা সুদানের মানুষগুলা দেখি, এক একটা কালা কেসকিচ্ছা। যদি আমরা আফ্রিকান মানুষগুলা দেখি, তারা একরকম। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ আমরা দেখে বলে দিতে পারি এটা আফ্রিকান, এটা অস্ট্রেলিয়ান, এটা নিউজিল্যান্ডের, এটা কানাডার, এটা থাইল্যান্ডের, এটা ভিয়েতনামের। কিন্তু বাঙালিদেরকে দেখে কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে পারে না। কারণ এই বাঙালি দেখবেন, এই একটা ছোট, একটা বড়, একটা নাক বোসা, আরেকটার নাক লম্বা, একটার কান বড়, আরেকটার কান ছোট, চোখ বড়, চোখ ছোট, মুখ এই এটা কি কয়, ঠোঁট স্যাগাইন না আছে কারো, একটা বেটকি করলে এটা এনো আয়া হরে, এটা এইখানে আয়া যায়। কারো মুখ হইছে একদম হুডি মাছের মুহের মতো, কত রঙের ডঙ্গের। এল্লাই এর নাম শঙ্কর জাতি। কারণ আমাদের কি এই জাতের ঠিক নেই, এই কত মিশ্র হওয়ার কারণও আছে। আরব দেশ থেকে তারা আসছে, এখানে বণিকরা, বিভিন্ন জায়গা থেকে বণিকরা আসছে, ইউরোপিয়ানরা আসছে, ব্যবসা বাণিজ্য করছে, কলম্বাসের দল আসছে, কত জায়গা থেকে কত মানুষ এসেছে। প্রোটোগ্রান্ডে এসেছে, আমাদের এই চট্টগ্রাম এই দিক দিয়ে আসছে, ব্যবসা বাণিজ্য করছে, রাহেরা আয়সা বিয়া শাদি করছে, ওইখান থেকেই আমাদের এই অবস্থা। আমরা কেউ সুন্দর তো কেউ কালা, একই পরিবারে একজন সুন্দর আরেকজন কালো, এরপরে এ এমন ও এমন, কেউ ভেটে, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকনা। এগুলো হচ্ছে বাংলাদেশ। তাহলে হজবর হলো জাতিকে, হজবর হলো জাতি হচ্ছে বাঙালি। স্থানীয় বাসিন্দাদের সাথে বহিরাগত জনগোষ্ঠীর শারীরিক ও সাংস্কৃতিক সংমিশ্রণে আজকের বাঙালি জাতি গড়ে উঠেছে বহিরাগতদের থেকে। এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাক আর্য অথবা অনার্য, আর একটা হচ্ছে আর্য পূর্ব জনগোষ্ঠী। মূলত 4 শাখায় বিভক্ত: নেগ্রিটো, অস্ট্রিক, দাবড়ির, বোটসেনীয়। এই যে 4 শাখা থেকেই মূলত আমরা এসেছি, 4 শাখা থেকে আমরা এসেছি, নেগ্রিটো, অস্ট্রিক, দাবড়ির, বোটসেনীয়। নেগ্রিটোরা সর্বপ্রথম এই অঞ্চলে বসবাস স্থাপন করে। কারা? নেগ্রিটোরা। মাহবুবা জান্নাত জবা ম্যাম, কথা শুনতেছেন? নেগ্রিটোরা এরা কালো, খর্বকায় না, এরা লম্বা, একটু শক্তিশালী। এরা সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে বসবাস করে। এরপরে এসেছে অস্ট্রিক এবং দাবড়িররা। এই দুইজনে মিল্লা নেগ্রিটোরে সরাই দিছে, ওদেরকে বের করে দিছে যুদ্ধের মাধ্যমে। এর ছাড়া বোটসিনীয় এটা পাশাপাশি আছে, প্রায় 5-6 বছর পূর্বে। 5-6 এখানে হাজার হবে, হ্যাঁ, 5-6 হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি বাংলায় প্রবেশ করে নেগ্রিটোদের পরাজিত করে। ওই যেই কথা বললাম, নেগ্রিটোদের পরাজিত করে। কিভাবে আসে তারা আমরা একটু দেখি। নেগ্রিটোদের পরাজিত করে খাইবার গিরিপথ দিয়ে বাংলায় আসে দাবড়ির জাতি। দাবড়িররা সভ্যতায় উন্নত বলে তারা অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে। অস্ট্রিক এবং দাবড়ির জাতি গড়ে ওঠে আর্যপূর্ব বাঙালি। এই আর্যপূর্ব বাঙালিকে নিষাদ বা জেলে জাতি নামেও অভিহিত করা হয়, জেলে জাতি নামেও অভিহিত করা হয়।
আচ্ছা, খ্রিস্টপূর্ব 1500 অব্দে, এই যে খ্রিস্টপূর্ব মানে কি, খ্রিস্টাব্দের 15 মানে আগে, এই যে আমরা এই যে মানে খ্রিস্টপূর্ব 1500 মানে 3500 বছর আগে। কত বছর আগে? 3500 বছর আগে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্য গোষ্ঠী ভারতবর্ষে হান্দাই গেছে। সেই সময় বাংলায় বসবাস করত অত্যন্ত সম্প্রদায়ের লোক, অন্তাজ সম্প্রদায়ের লোক, যারা সভ্যতায় ছিল অনেক পিছিয়ে, এবং এরা অস্ট্রিক নামে পরিচিত। আর্যগণ অস্ট্রিক বা অনার্যদের তুলনায় সভ্যতায় অনেক উন্নততর ছিল বলে তারা অস্ট্রিকদের উপর প্রভাব বিস্তার করে এবং বাংলা দখল করে নেয়। না, এটা 2 দিন পরে নিবে, এটা অনেক পড়া আছে। এভাবে আর্য অনার্য আদিম অধিবাসীদের সংমিশ্রণে এক নতুন মিশ্র জাতির সৃষ্টি হয়, যারা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠী। বাংলাদেশের মানুষগুলা কি? আদি অস্ট্রেলীয়, আদি অস্ট্রেলীয়। বাংলাদেশের নরগোষ্ঠী কি? আদি অস্ট্রেলীয়। এবার আমরা একটু খেয়াল করি যে বাঙালি জাতি এরা সংকর জাতি। নেগ্রিটোদের উৎখাত করে কারা? অস্ট্রিক জাতিরা। আর্যরা এসেছিল ইরান থেকে, বৈদিক যুগ বলা হয় আর্য যুগকে। এগুলা ইম্পর্টেন্ট। এবার আমরা দেখি আমাদের বাংলাদেশে যে এসেছিল, আসার পর এগুলা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল। এগুলা হয়েছে মূলত জনপদ। এগুলা কি? জনপদ। আমাদের প্রশ্ন হয়ে থাকে গৌড় জনপদ এইটা কোথায় অবস্থিত? পুন্ড্র জনপদের অংশ কোন জেলা? বঙ্গ কোথায় অবস্থিত? বা সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত? নোয়াখালী কুমিল্লা কোন জনপদের অন্তর্ভুক্ত? আমাদেরকে প্রশ্ন করা হয়। এই জন্য এটা জানা জরুরি, এটা জানা জরুরি। ঠিক আছে? যেমন গৌড় কোথায়? গৌড় ভারতের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ মিলে গৌড়। আমাদের প্রশ্ন হয় গৌড় চাঁপাইনবাবগঞ্জের সাথে কোন জনপদের সম্পৃক্ততা রয়েছে? কোনটা? গৌড়ের। বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহীর অংশবিশেষ পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। বঙ্গ জনপদ কোনটা? এখানে আমাদের 1 নম্বরে প্রশ্ন করে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালীর কিছু অংশ, ময়মনসিংহের কিছু অংশ মিলে বঙ্গ জনপদ গঠিত। কি জনপদ গঠিত? বঙ্গ জনপদ গঠিত। এরপরে প্রশ্ন হয় সিলেট, চট্টগ্রামের অংশবিশেষ হরিকেলের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হরিকেলের। কুমিল্লা ও নোয়াখালী সমতট। বরেন্দ্র কোনটা? বগুড়া, দিনাজপুর, রাজশাহী, পাবনা, এগুলাকে বরেন্দ্র বলা হয়। কি ভূমি? বরেন্দ্র ভূমি। এই ভাষার কথা আসতে গেলে আমাদের এই জায়গা থেকে শুরু করতে হবে যে মুক্তিযুদ্ধ তো আর একদিনে হয় নাই। সুরুজ্জামান সাহেব এটা পুরোপুরি আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত হওয়ায় একদম সেন্ট্রাল পয়েন্ট থেকে আলোচনা শুরু করছি। কারণ আপনাকে আমি একটু শুধু ভাষা আর মুক্তিযোদ্ধা দিয়ে দিলেই হবে না, এগুলো আমাদের জানা লাগবে, কারণ এটা বাংলাদেশের সাথে সম্পৃক্ত। চন্দ্রদ্বীপ এটা কোথায়? এইটা বরিশাল। তাম্রলিপি হরিকেলের দক্ষিণে, বর্তমান মেদিনীপুর জেলার তমলুক। বঙ্গ জনপদে কোন ভাষা ছিল? অস্ট্রিক ভাষা। সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয় পাঠান আমলে। সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয় কোথায়? এখান থেকে 2 নাম্বার থাকে সাধারণত। গঙ্গা ও ভাগীরথী অঞ্চলকে বলা হয় বঙ্গ। রাঢ় অঞ্চলের অপর নাম সূক্ষ্ম। হরিকেলের সমার্থক সিলেট। হরিকেল জনপদ যে অঞ্চলে গড়ে ওঠে পূর্ববঙ্গে পুন্ড্র জনপদ। পুন্ড্র নগরের আরেক নাম কি? মস্তানগড়। ওই বাসের ড্রাইভাররা বলে মস্তানগড়। পুন্ড্র জনপদ গড়ে তুলেছিল পুন্ড্র জাতিরা। বাংলাদেশের প্রাচীনতম শহর হচ্ছে পুন্ড্র। এরপরে আমরা যদি আরেকটু খেয়াল করি যে প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল, এর মধ্যে সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে এসেছে গ্রিক বীর আলেকজান্ডার।
সর্বপ্রথম ভারত উপমহাদেশে এসেছিল, তবে সে বেশি দিন টিকে থাকতে পারে নাই, তার আত্মীয় মারা গিয়েছিল, তিনিও অল্প বয়সে মারা গেছেন। না হলে বলা হইতো যে সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে যেত এই বীর আলেকজান্ডার। অবশ্যই যুক্ত করতে হবে মুক্তিযুদ্ধের সাথে, মুক্তিযুদ্ধের সাথে না, ওইটা আপডেট নিতে হবে। গ্রিক বীর আলেকজান্ডার সর্বপ্রথম আক্রমণ করে হিন্দুকুশ পর্বতাঞ্চল, পারস্য আক্রমণ করে 331 অব্দে, পারস্য আফগানিস্তান দখল করে 328 অব্দে এবং মৃত্যুবরণ করে ম্যালেরিয়ায় 323 অব্দে 32 বছর বয়সে। কত বছর বয়সে? 32 বছর বয়সে এই গ্রিক বীর আলেকজান্ডার মৃত্যুবরণ করেন ম্যালেরিয়ায়। কিসে? ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। না হলে এই আলেকজান্ডারই সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতো। আলেকজান্ডারের সেনাপতি ছিল সেলুকাস। আলেকজান্ডারের সেনাপতি কে ছিল? সেলুকাস। গঙ্গা রিডাই রাজ্যের এই রাজধানী ছিল বঙ্গ। এই আলেকজান্ডারের পরবর্তীতে আইসা আমরা দেখি এইখানে সর্বপ্রথম বাংলায় মৌর্য যুগের শাসনামল শুরু হইল। মৌর্য যুগ, মৌর্য সাম্রাজ্যের রাজত্বকাল কত? 321 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ হওয়ায় এটা মাইনাস হয়। 185 থেকে আইতে আইতে আইব এই সৈন্য 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 সৈন্য, এরপরে আসবে 1 2 3, এইভাবে আইতে আইতে 2000। তার মানে 2185 বা 2200 বছর আগে মৌর্য সাম্রাজ্যের রাজত্ব ছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। কতবার যে পরীক্ষায় আসে, এগুলা বলার অপেক্ষা রাখে না। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল, চন্দ্রগুপ্ত মৌর্য যিনি প্রতিষ্ঠা করেছেন তার রাজত্বকাল 322 থেকে 289 পর্যন্ত। সম্রাট অশোকের রাজত্বকাল 273 থেকে 232 সাল পর্যন্ত। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যই হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের বৃহৎ সাম্রাজ্যই হচ্ছে মৌর্য সাম্রাজ্য। প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের শেষ সম্রাট অশোক, তৃতীয় সম্রাট অশোক। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে, সম্রাট অশোককে। মৌর্য বংশের সর্বশেষ সম্রাট বৃহদত্ত। মৌর্য শাসনামলে বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগর। মৌর্যদের রাজধানী ছিল পাটালিপুত্র। সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় সিলেটের মহাস্থানগড়ে। মুর্শিদাবাদের প্রাচীন নাম কর্ণসুবর্ণ। এগুলা প্রত্যেকটাই এই সময়ের সাথে মৌর্য এই সাম্রাজ্য, মৌর্যগুপ্ত গৌড়, মৌর্যগুপ্ত গৌড় সিরিয়ালে আসবে, মৌর্যগুপ্ত গৌড়। মৌর্যের পরেই বাংলায় শুরু হয় গুপ্ত যুগের গুপ্ত শাসনামল। প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 320 সালে। গুপ্ত সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা, প্রথম রাজা মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। এখানে বিষয়টা হইল যেমন একটা হইছে আমরা আজকে 2000-এ আছি না, তখন আমরা যদি 1 সাল ধরি, 1 সাল, এই 1 সালের আগে কি হবে? এইভাবে আসবে 1 2 3 4 5। আবার এই সালের পরে কি আসবে? 1 2 3 4। এই খ্রিস্টপূর্বাব্দ মানে এইভাবে যাবে। আমাদের মূল জায়গা কিন্তু এইটা, যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়টা। এইভাবে আমাদের দূরত্ব দেওয়া হয়। তো এইভাবে যাইতে যাইতে 320, আইতে আইতে 320-এতে, তাহলে 5-এতে এই 5 থেকে 3 পর্যন্ত বা 2 পর্যন্ত শাসন করছে। এইখানে আয়া হইব কি 2-এতে 5। তাহলে খ্রিস্টের জন্মের পূর্বের সময়টা এইভাবে সিরিয়ালে যাইতো, আবার পরের সময়টা এইভাবে সিরিয়ালে যায়। এই জন্য আগের সময়গুলো এইরকম
তাহেরা বিনতে হাবিব ম্যাম। কথা বুঝতে পারছেন? এটা ইতিহাস থেকে ভাষা আন্দোলন। আজকে আমাদের ক্লাসের পর্বটা ইতিহাস থেকে ভাষা আন্দোলন, তারপরে আমরা যাব মুক্তিযুদ্ধে। তো বাংলায় গুপ্তযুগ, এইটা আমাদের দেখতে হবে। গুপ্তযুগের পরে আমরা যেটা দেখি ওইটা হচ্ছে গৌড় শাসন আমল। গৌড় রাজ্য প্রতিষ্ঠা হয় 594 সালে। স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক। এই একটা ভাইটাল এবং ভাইরাল গুরুত্বপূর্ণ মানুষ। প্রাচীন বাংলার প্রথম নরপতি, তারপরে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি, প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক। প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন শশাঙ্ক। হর্ষবর্ধন ক্ষমতায় আসে 606 সালে। হর্ষবর্ধন নামক সাল গণনার প্রচলন করেন হর্ষবর্ধন পালন করতেন বৌদ্ধ ধর্ম। ওনার রাজধানী ছিল কনৌজ। বাংলায় 7ম-8ম শতকের এই সময়টাকে বলা হয় মৎস্যন্যায়। মৎস্যন্যায় মানে কি? মৎস্যন্যায় মানে হয়েছে ওই সময় বড়রা বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে, এই বাংলার 7ম ও 8ম শতকে ছোট ছোট রাজাদেরকে বড় বড় রাজারা গিয়ে গ্রাস করে ফেলেছে, দখল করে নিয়েছে। মানে বড় মাছ ছোট মাছকে যেভাবে খায়, এভাবে বড় রাজারা, বড় বড় অধিপতিরা, শক্তিশালীরা দুর্বলদেরকে গ্রাস করে তাদের শুধু রাজত্ব বাড়াইছে। এই জন্য বলা হয় এটাকে মৎস্যন্যায়। নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, মাথায় রাখতে হবে, নালন্দা বিশ্ববিদ্যালয়। আর মুসলিম বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, এটা ফাতেমা পিহরি ও মারিয়াম এই দুইজনে মিলে প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আমরা যদি দেখি, এরপরে হচ্ছে আমাদের পাল রাজবংশ, দীর্ঘস্থায়ী শাসনামল। তার মানে এরা প্রায় 400 বছর শাসন করেছে। 751 থেকে 1161 সাল পর্যন্ত তারা এই রাজত্ব করে গেছে। পৃথিবীর সবচেয়ে মানে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল প্রথম বংশানুক্রমিক শাসন তারা শুরু করেন। সবচেয়ে মানে দীর্ঘ সময় তারা শাসন করেছিলেন এককভাবে। এরা এককভাবে দীর্ঘ সময় শাসন করে গেছেন। কথা বুঝতে পারছেন? এককভাবে দীর্ঘ সময় তারা শাসন করে গেছেন। এরপরে আমরা যদি দেখি যে এইখানে তারা ধর্মপালের শাসনকাল, ধর্মপালের দ্বিতীয় উপাধি বিক্রমশীল, রামসাগর দিঘি দিনাজপুরে, এটা কিন্তু বহু পুরাতন একটা দিঘি, রামসাগর দিঘি খনন করে রামপাল। দেবপালের রাজধানী ছিল মুঙ্গের। বেনারস ও নালন্দা ধর্মমন্দির নির্মাণ করেন মহিপাল। দিনাজপুর ও ফেনীর মহিপাল দিঘি খনন করেন মহিপাল। পাল বংশের সর্বশেষ রাজা মদন পাল। পাল রাজাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ। নালন্দা পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। শূন্যবাদ তত্ত্বের প্রচার করেন অতীশ দীপঙ্কর। সেন বংশের শাসনকাল, তারপরে এখানে ছিলেন সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন। এই বিজয় সেনকে পরম মাহেশ্বর, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত করা হয়। বিজয় সেনের রাজত্বকাল 1098 থেকে 1160 সাল পর্যন্ত। কৌলিন্য প্রথার প্রবর্তক করেন বল্লাল সেন। আমাদের মোটামুটি এখানে ভালোই তথ্য দেওয়া আছে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল, এই পৃথিবীতে বাংলাদেশ নামে একটা দেশ আছে। এই দেশের খবরটা সর্বপ্রথম, এই দেশে পরিব্রাজক ভ্রমণকারী কারা এসেছেন তাদের থেকে আমরা অনেক তথ্য নিতে পারি যে একটা সময় এই দেশে কি ছিল।
সর্বপ্রথম বাংলাদেশে এই বাংলার মাটিতে পা রাখেন মেগাস্থিনিস, এসেছিলেন এই প্রথম চন্দ্রগুপ্তের আমলে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন পাহিয়েন। হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক, তৃতীয় পরিব্রাজক হিউয়েন সাং। সর্বশেষ এসেছিলেন ইবনে বতুতা। ইবনে বতুতা তিনি বাংলা এসেছিলেন এই 1346-এ, দিল্লিতে মুবারক শাহর আমলে, ফখরুদ্দিন মুবারকের আমলে, আর দিল্লিতে মোহাম্মদ বিন তুগলকের আমলে তিনি ভারতে এসেছিলেন। ইবনে বতুতা উনি 60টা বিয়ে করছেন। কয়টি? ইবনে বতুতা 4টি বিয়ে করেছিলেন এবং ওনার সন্তান ছিল 49টি। ইবনে বতুতা 4টা বিয়ে করেছেন। ওনার ভ্রমণমূলক একটা বই আছে, নাম হইল কিতাবুর রেহালা। কিতাবুর রেহালা হিন্দুদের একটা ওই প্রথা আর কি। তাহলে নালন্দা ইবনে বতুতা 60টা বিয়ে করেছেন এবং 49টা সন্তানের বাবা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি ওনাকে শক্তি দান করেছিলেন, তবে উনি অধিকাংশ সময় পৃথিবী ভ্রমণে বেরিয়েছেন। বছরের পর বছর তিনি পৃথিবী ভ্রমণ করেছেন। ওগুলা ইম্পর্টেন্ট, তবে এখন তো আর আমি দৌড়ে দৌড়ে একটা একটা করে পড়াইতে পারবো না, তাই না? বাট আমি একটু দেখাই দিচ্ছি আর কি। রাফিয়া আক্তার ঈশামণি, আমি একটু দেখায় যাচ্ছি, সব কিছু তার ভেঙ্গে ভেঙ্গে বলা সম্ভব না, আমি জাস্ট একটু পয়েন্টগুলো উল্লেখ করে দিচ্ছি। সিদ্দিকুর রহমান সাহেব, কৌলিন্য প্রথা বুঝে না। কৌলিন্য প্রথা মানে মিজি বাড়ি, হাডোয়ারি বাড়ি মানে পাটোয়ারি বাড়ি, ছেলে পাটোয়ারি বাড়ির মেয়ে হতে হবে, গাজী বাড়ির ছেলে গাজী বাড়ির মেয়ে হইতে হবে, মুসি বাড়ির ছেলে মুসি বাড়ির মেয়ে হইতে হবে, সাঁড়াল বাড়ির ছেলে সাঁড়াল বাড়ির মেয়ে হইতে হবে। মানে এই যে প্রথাটা উচ্চ পর্যায়ে বিবাহের ক্ষেত্রে এই প্রচলন ছিল যে জাতের সাথে জাত মিলায়া কাজ করা, আমাদের মধ্যে যেইটা আছে। জি, আগামীকালকে শুধু বাকারার উপর হবে, সূরা বাকারা। তাহলে এবার চিন্তা করেন, ইবনে বতুতা প্রায় ওনার সমগ্র জীবন সারা পৃথিবীতে ভ্রমণ করেছেন। তো উনি ভ্রমণ করার পরেও 4 ঘরে 49 জন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। এর মধ্যে কয়েকবার জমজ হয়েছিল। আর উনি যদি এই সময়টা বাসায় থাকতেন, হয়তো এই জায়গায় আরো একটা সৈন্যযুক্ত হওয়ার সম্ভাবনাও থাকতো। বরকত ছিল ওনার মধ্যে, বরকত। আমাদের তো বরকত খায়ালাইছে কে? বরকত খেয়ে ফেলেছে এক ধরনের, বলবো না। এখন তো প্রতি ঘরে ঘরেই ওগুলা পাওয়া যায়। বিয়ের আগেই প্ল্যান করে 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই জন্য বরকত উঠে গেছে, নিয়ত খারাপ। তবে সন্তান বেশি হওয়ার মধ্যেই কল্যাণ আছে। বিয়ের আগে, এখন তো পারে আর না পারে পুরুষরাই ট্যাবলেট খাওয়া শুরু করে যাতে ওলাইন টোলাইন না হয়, খুব বৃষ্টি। অমানুষের দল সব। কপালে তো এখনো আসলো না জসিমউদ্দিন সাহেব। তবে সন্তান অধিক পরিমাণে নেওয়া উচিত, অধিক পরিমাণে নিতে হবে। এক ব্যক্তি দোয়া করতেছে, হুজুর আমার তো সন্তান হয় না, হুজুর তো অনেক জহুরতি হুজুর, দোয়া করলেই কবুল। তখন হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার তো সন্তান হয় না, যদি একটু দোয়া করতেন। তো হুজুর বলছেন, ঠিক আছে দোয়া করে দিলাম বাচ্চা, তুমি পানি পড়া নিয়ে যাও, এগুলা খাইও, কিছু গায়ে মেখো। তারপরে তেল পড়া দিছে, চিনি পড়া দিছে। তো পরের বছর এসে বলছে, হুজুর কি দোয়া করলেন, সন্তান তো হইল না। কয় সন্তান হয় না, আমি দোয়া করছি সন্তান হয় না, মিস তো হওয়ার কথা না। তারপরে আরো ভালো করে দোয়া টোয়া পড়ে পানি ফু দিলেন, তেল পড়া তাবিজও দিয়ে দিচ্ছেন। এর পরের বছর এসে বলতেছে যে হুজুর হলাইন তো হইল না। বাবা যা দিছি ওয়া যাওয়ানের কথা, তো বিয়ে শাদী করছো কবে? হুজুর এখনো বিয়েই করি না, এখনো নাকি বিয়েই করে না। সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে আমার ইচ্ছা হইলে আল্লাহ যাতে আমার একটাও না দিলে আমার অসুবিধা নেই। কারণ পোলাপাইন যে বিরক্তিকর,
কষ্ট, এ ঘুমান যায় না কত মাস, বেশি হইলে বেশি ঘুমাইতে কষ্ট, তারপরে অনেক সমস্যা, কোলে নেওয়া, এই সমস্যা, রোগ বালাই না হইলেই নাই। আলহামদুলিল্লাহ, শুধু ঘুরবো গারবো খাবো, তবে ওইটা ইবনে বতুতার মতো না। এরপরে আমরা যদি দেখি উপমহাদেশে এইবার আস্তে আস্তে এসেছে মুসলিম শাসনামল। উপমহাদেশে এসেছে মুসলিম শাসনামল। এখানে এটা মূলত সুলতান মাহমুদ হবে। সুলতান মাহমুদ অধিপতি ছিলেন গজনির। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন 1000 সালে। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন 17 বার। কতবার? 17 বার। তিনি ভারতবর্ষ আক্রমণ করেন 17 বার। সুলতান মাহমুদের সভাকবি ছিল ফেরদৌস। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মোহাম্মদ কাসিম। ভারতে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ গুরি। মোহাম্মদ গুরি, কি নাম? মোহাম্মদ গুরি। আচ্ছা, বাংলায় প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠাকে বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি বাংলা দখল করেন। কাকে পরাজিত করে? লক্ষণ সেনকে পরাজিত করে। বখতিয়ার খিলজি বাংলা আক্রমণের সময় লক্ষণ সেন এখানে নদিয়ায় অবস্থান করেছিলেন। বাংলায় প্রথম মুসলমান সুলতান হচ্ছে বখতিয়ার খিলজি। বখতিয়ার জাতিতে ছিলেন তুর্ক। বখতিয়ার জাতিতে ছিলেন কি? তুর্কি। এরপরে গৌরগোবিন্দ রাজা ছিলেন সিলেট অঞ্চলের, ওই সমসাময়িক কালের। এরপরে আমরা দেখি দিল্লির সালতানাত। ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, এটা গুরুত্বপূর্ণ। দাস বংশের প্রতিষ্ঠাতা মুসলিম শাসনের গোড়াপত্তন করেন, উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন গঠন করেন। ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা হচ্ছেন এই কুতুবউদ্দিন আইবেক। দিল্লির প্রথম স্বাধীন সুলতান হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক। দানশীলতার জন্য কুতুবউদ্দিনকে বলা হয় লাখ বক্স। দানশীলতার জন্য তাকে কি খলজি খিলজি, কে এক একজন এক একটা বলে, সমস্যা নেই। আব্দুল করিম। এরপরে আমরা দেখি বাংলাকে দিল্লির অধীনে আনেন এই যে কুতুবউদ্দিন আইবেকের এই মেয়ের জামাই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ। এই যে ভারত উপমহাদেশে মুসলিমরা স্থায়িত্ব আনতে পারে নাই কেন, ব্রিটিশরা আসলো কেন? মূলত এই সাম্রাজ্যবাদ মুসলমানরা একজন আরেকজনকে মেরে, ভাই ভাইকে হত্যা করে করে ক্ষমতা লোভ, নারী লোভ, এগুলার কারণেই এই ভারত উপমহাদেশে মুসলিম শাসন বেশি দিন টিকতে পারে নাই। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতে মুদ্রার প্রচলন করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতে মুসলিম সমাধি সুলতান গরির নির্মাতা ইলতুৎমিশ। ইলতুৎমিশের কন্যার নাম হয়েছে সুলতানা রাজিয়া। তাকে বলা হয় বেড়া সুলতান। ইলতুৎমিশের মেয়ের নাম কি? সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া মানে বেড়া সুলতান। বেড়া সুলতান মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বেড়া সুলতান? বেটা মানে পুরুষ। এই সুলতানা রাজিয়া সিংহাসনে বসা প্রথম মুসলিম নারী। সিংহাসনে বসা প্রথম মুসলিম নারী। এই সুলতানা রাজিয়া রাজত্ব পরিচালনার জন্য পুরুষের পোশাক পরিধান করছেন। এই কাপড় ছেড়ে দিয়ে পাঞ্জাবি ধুতি পরে রাষ্ট্র পরিচালনা করছে পুরুষ সুলতান। নারী হলেও রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য পুরুষের বেশভূষা ধারণ করছেন। ফকির বাচ্চাকে নাসিরউদ্দিন মাহমুদ একদম স্বাভাবিক জীবন যাপন করছেন, তিনি টুপি পরতেন। এরপরে আমরা যদি দেখি ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরু। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি হচ্ছে মালিক কাফুর। দক্ষিণ ভারত জয় করেন আলাউদ্দিন খিলজি বা খলজি যাই বলেন। আলাই দরজা নির্মাণ করেন, মূল্য বাজার নিয়ন্ত্রণ করেন তিনি। আল্লাহ, বিবাহ করবে ইনশাআল্লাহ আরিফুল ইসলাম সাহেব, দেখি কবে করা যায়।
এরপরে বাংলায় স্বাধীন সুলতানি শাসন, বাংলায় স্বাধীন সুলতানি যুগের এই শুরুই করেন ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলায় প্রথম স্বাধীন সুলতান, স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠা, বাংলার রাজধানী সোনারগাঁও করেন, সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন, চট্টগ্রাম অঞ্চলে মুসলিম শাসনের বিস্তার করেন ফখরুদ্দীন মুবারক শাহ। কি নাম? ফখরুদ্দীন মুবারক শাহ, ফখরুদ্দীন মুবারক শাহ। আচ্ছা, আব্দুল কাইয়ুম নুরুল্লাহ অন্য লিঙ্কগুলো দিয়ে দিব। এরপরে আমরা দেখি ইলিয়াস শাহের বংশ, ইলিয়াস শাহের বংশটা আমাদের দেখতে হবে। তারপরে আছে হোসেন শাহী বংশ, হোসেন শাহী বংশ, এগুলো আমাদের বাংলাদেশ দেখেন, গৌড়ের ছোট সোনা মসজিদ, এরপরে চট্টগ্রাম থেকে আরাকানিদের বিতাড়িত করেন আলাউদ্দিন হোসেন শাহ। বাগেরহাটের মিঠাপুকুরের নির্মাতাকে, মিঠাপুকুরের নির্মাতা হয়েছে নাসিরুদ্দিন নুসরত শাহ। কদম রসুল মসজিদ, বারোদুয়ারি মসজিদ, এগুলা কিন্তু বাংলাদেশে আছে, এগুলা বাংলাদেশে আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে মোগল সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য এইটা আবার আরেক কাহিনী, তারা যে কাহিনী করতে করতে কতটুক গেছে। এর মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফারগানায় জন্মগ্রহণ করেন সম্রাট বাবর। বাবরের জন্মস্থান ফারগানা, অবস্থান আফগানিস্তানে। বাবরের প্রকৃত নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ওই একজনেই বেশি করছে, ওই একজনেরটা মনে রাখবেন। বাবরের জীবনীর নাম কি? তুজুকি বাবর। বাবরকে সমাহিত করা হয় কাবুল, আফগানিস্তানে। বাবরের জ্যেষ্ঠ পুত্র দ্বিতীয় মোগল সম্রাট হইল হুমায়ুন। বাংলাকে জান্নাতাবাদ নাম দেন, গ্রন্থাগারের সিঁড়ি থেকে পরে মারা যান। হুমায়ুনের গ্রন্থের রচয়িতা, হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম। এরপরে শেরশাহ আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। কেউ কি বলতে পারবেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোনটা? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড একটা রোড আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আমার এখানে সমস্যা হচ্ছে না তো? ভারত উপমহাদেশে ডাক সার্ভিস চালু করেন, রৌপ্য মুদ্রার দামের প্রচলন করেন, দিল্লি হতে ইংরেজদের বিতাড়িত করেন, ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন, কবলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন করেন শেরশাহ। এরপরে আমরা দেখি সম্রাট আকবর, তিনি কি কি করলেন। সম্রাট আকবরের পর আমরা দেখি সম্রাট জাহাঙ্গীর, লুচ্চা সম্রাট। সম্রাট জাহাঙ্গীর বলা হয় ওনার স্ত্রীর নাম নূরজাহান। তিনি কি করছেন? না, সম্রাট জাহাঙ্গীর ভালো, খারাপ না এগুলা, তবে একটাও ভালো না, সবগুলাই নারী লোভী ছিল, সবগুলা নারী লোভী ছিল। হ্যাঁ, আচ্ছা, সম্রাট জাহাঙ্গীরের পরে কে আছে? সম্রাট শাহজাহান। এরপরে আছে সম্রাট শাহজাহান। তিনি কি জন্য বিখ্যাত বলেন? সম্রাট শাহজাহান কি জন্য বিখ্যাত? তিনি তাজমহলের জন্য বিখ্যাত। তাজমহল কেন বানাইছেন? তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, প্রিন্স অফ বিল্ডার্স। তাজমহল কেন বানাইছেন? ওই স্ত্রীর স্মৃতি রক্ষার্থে? এটা একটা মিথ্যা কথা। এর যে কত স্ত্রী আছে এই নিজেই জানে না। যেই বেটার বউ ভালো লাগতো ভাগাই নিয়ে আসতো, জোর করে নিয়ে আসতো। এর নাম এই যে আমাদের এই শাহজাহান সাহেব। শাহজাহান সাহেব ওনার চারিত্রিকভাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট অধপতন ছিল। জি জি, তাহলে তাজমহল, এই তাজমহল তিনি তো, এটা তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা। প্রিন্স অফ বিল্ডার্স, কত কিছু তিনি নির্মাণ করেছেন, কত কিছু নির্মাণ করেছেন। যে মমতাজরে বিয়ে করছেন, মমতাজের ভালোবাসায় স্মৃতি যে করছেন তা না। হের কয়টা বউ আছে নিজেও জানে না। এক রাত এক বেডি আইতো, আরেক রাত আরেক বেডি আইতো, এইভাবে এই মমতাজের অত জোর করিয়ে আনছে, মমতাজের জোর করিয়ে আনছে। কত জায়গায় জায়গায় আজাগায় কুজাগায় পড়ে থাকতো ওর স্ত্রীরা। সম্রাট শাহজাহান, ওকে অনেকে এই জন্য এইভাবে বলতো। ঠিক আছে, তাহলে এদের মধ্যে একজনও ভালো ছিল না।
সবগুলো ভেজাল ছিল। ক্ষমতার লোভ তাদেরকে একদম ধ্বংস করে দিছে। মোগল শাসনামল থেকে মোটামুটি ভালোই প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপরে এই শাহজাহান কি কি কাজ করছেন দেখেন। শাহজাহান কি কি কাজ করছে, এর মধ্যে লাল কেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, আগ্রার মতি মসজিদ, ময়ূর সিংহাসন, শালিমার উদ্যান, এগুলা তার অবদান। এটা তার উল্লেখযোগ্য অবদান। তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স, প্রিন্স অফ। আওরঙ্গজেব ভালো ছিল, আওরঙ্গজেব অন্যতম ছিল, আওরঙ্গজেব অন্যতম ছিল। আচ্ছা, তারপরে আওরঙ্গজেব একে বলা হয়তো জিন্দা পীর। মোগল যতগুলো সম্রাট এসেছে এদের মধ্যে এই জিন্দা পীর বলা হয় আওরঙ্গজেবকে। এত পরিমাণ ভালো ছিল, এর কোনো তুলনা হয় না। কিন্তু তার আগে যেটি আছে ব্যক্তি খারাপ, সবটি নারী লোভী ছিল, দেহলোভী। সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র হইছে আওরঙ্গজেব, বাপের সন্তান, কিন্তু বাহের মতো হয় নাই, সে বাবার মতো হয় নাই, আল্লাহর ওলি হয়েছে। ফতুয়ায়ে আলমগীরি তিনি রচনা করেন। আওরঙ্গজেবের সেনাপতির নাম হয়েছে মীর জুমলা, মীর জুমলা। মীর জুমলা শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ। আপনি আমাকে বললেন আবু তালিব শাহ বই বেড়ার জন্য, উনি খারাপ, আমি তো খারাপ না। আমি মোবাইল ব্যবহার শুরু করছি অনার্স 4th ইয়ারের পরে যায়, অনার্স শেষ হওয়ার পরে একটা মোবাইল কিনা দিছে। তার আগে তো এই যে প্রেম ভালোবাসা এত কিছু বুঝতাম না। তবে এখন মিস করি, হয়তো ওই সময় করলে আজকে বিয়ে শাদী করে টরে অনেক কিছু হয়ে যেত, বুঝছেন। তখন এত কিছু, বাবার মাদ্রাসাতে দাখিল পাস করছি, ওই ঘরের সাথে মাদ্রাসা গেছি আসছি, মানুষ হিসাবে ছোট ছিলাম। পরে আরেক জায়গায় গেলাম, আব্বার বন্ধুর মাদ্রাসা গেছি আসছি, অনার্সে গেলাম, ইংলিশ নিয়ে পড়িয়া মাথা খারাপ, মানে কিছু যে এদিক সেদিক তাকাবো, প্রেম করবো, ওই সুযোগটা আসিল না, বা চিন্তাও করি না, কখনো মনই হয় না প্রেম করতে হবে। অনার্স কমপ্লিট করার পরে মনে হইল যে না, জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। আমার অনেক ফ্রেন্ড সার্কেলে যারা ক্লাসমেট ছিল, অনেকে 20টা 30টা 35টা 40টা 50টাও করে ফেলছে, আর আমার অভিজ্ঞতার জড়িতে কিচ্ছু নেই। পরে চিন্তা করলাম যে আসলে করা দরকার, কিন্তু করব করে আর করা হয় না। তবে সময় থাকলে আসলে একটু মোবাইলটা যদি ওই সময় থেকে থাকতো তাহলে হয়তো সম্ভব হইতো। তারপরে আর কি মজার একটা বিষয় হইল, একটা মেয়েকে ভালো লাগছিল, কিন্তু মেয়েটাকে আমি মানে ওর সাথে টুকটাক মেসেজ করতাম। করার পরে একদিন চিন্তা করলাম যে মেয়েটাকে আমি বলবো যে তোমাকে ভালোবাসি। তো আমি আবার আমাদের ওই এক জায়গায় বিলের ওখানে যা বসে ওই মেয়েটাকে চিঠি দিছি, এই জন্য একটা মোবাইল কিনছি ওই নিজের টাকায়। এরপরে আমি মেয়েটাকে বলবো 1 মাস মেসেজ টুকটাক কেমন আছেন কি করতেছেন করার পরে 1 মাস পরে মেয়েটাকে বলবো কল দিয়ে যে তোমাকে ভালোবাসি। তো মেয়েটাকে বলবো বিকালবেলা, তো আমি বসে মোবাইল হাতে নিছি কল দিব, এমন থাকতে ও কল দিয়ে বলতেছে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে, আপনাকে আর আপনার আব্বুকে দাওয়াত রইল। খাইলাম নি একটা বাঁশ, কড়া একটা বাঁশ খেয়ে লাইছি। তো পরে আর কি বলবো, কিছু আর করার নেই। তো মানে অন্য এলাকা এই অনেক কাহিনী, তারপরে এইভাবে হইতে হইতে আর এখনো হয় নাই। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি আওরঙ্গজেব, তিনি যথেষ্ট ভালো ছিলেন, জিন্দাপীর ব্যক্তি। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে। নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739 শাহ।
মোগল আমলে নির্মিত স্থাপত্য হচ্ছে যেমন লালবাগের কেল্লা, লালবাগ, শায়েস্তা খান, ছোট কাটরা, এগুলা এই মোগল আমলের নির্মাণ। এগুলা কিসের নির্মাণ? মোগল আমল। অনেক কিছু নির্মাণ করা হয়েছে, মোগল আমল হয়েছে। এটা লালবাগের কেল্লা, ছোট কাটরা, বড় কাটরা, 7 গম্বুজ মসজিদ, এগুলা শায়েস্তা খান নির্মাণ করছে। এই সেই শায়েস্তা খান যার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এরপরে কি আছে? এরপরে আছে হোসেনি দালাল, হোসেনি দালাল শাহ সুজা। এরপরে চুড়িহাট্টা মসজিদ, চকবাজার, তারা মসজিদ, আরমানি টোলা, দোলাইখাল, ঢাকা, হাসান মঞ্জিল, ঢাকা গেট, আফগান দুর্গ, ইন্দিরাকপুর, গ্রান্ড ট্রাক রোড। এরপরে পানিপথের যুদ্ধ, এটা একটু ইয়া বানান, একটু মাঝে মধ্যে ইয়া আছে, পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ কি মানে পানিতে যুদ্ধ করছে? না, এটা একটা জায়গার নাম। এটা একটা কিসের নাম? এটা একটা জায়গার নাম। শামিমা খাতুন এগিন কি হরদ দেই জুরি জুরি, গালর ভিতর গুক গুক করি, খন্না হরিদ্দা হদ্দিন না বই সবে সারৈক্কা, খেয়াল নদী ঐক্যা ঐক্যা, শাসনা বইর মৈক্যা, মন্দি হড় ডর ডর করি, সামনে আইয়েরে হরিক্কা। ঘুমার টাইমাতে ঘুম না যাবি, হরতি বইলে জুরস, ডাক মারিলে চোখ মুছি, একার দুই আর হরস, এই রইম্মা হড়ালে হা, বেনিয়া ইম্মা খেয়াল ছাড়া, তুলি ফেললুম ফিডর মারা, ফেল করিলে আতিক্কা, মন্দি হড় ডর ডর করি, সামনে আইয়েরে হরিক্কা, মন্দি হড় ডর ডর করি, সামনে আইয়েরে হরিক্কা। ওই পানিপথ থেকে আস্তে 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 আমরা চলে এসেছি 12 ভূঁইয়াদের কাছে। 12 ভূঁইয়া মানে কি? 12 চট্টগ্রামের বাইজিদ হোসেন সাহেব। 12 ভূঁইয়া মানে কি 12 জন? না, এদের সংখ্যার আধিক্যতা বুঝাইতে 12 শব্দটি ব্যবহার করা হয়েছে। 12 শব্দটি ব্যবহার করা হয়েছে। 12 ভূঁইয়াদের শ্রেষ্ঠ নেতা ঈসা খা। ঈসা খার রাজধানী ছিল সোনারগাঁও। 11 সিন্ধু দুর্গ কিশোরগঞ্জে। ঈসা খার শাসনাধীন পরগনা ছিল 22টা। ঈসা খার মৃত্যুর পরে 12 ভূঁইয়ার নেতা হন মুসা খা। ঈসা খার মৃত্যুর পর 12 ভূঁইয়ার নেতাকে মুসা খা। এই 12 ভূঁইয়াদের শাসনের পরে বাংলায় সুবেদারি শাসন শুরু হয়। বাংলায় সুবেদারি শাসন শুরু হয়। সুবেদারি শাসন শুরু হয়। এরপরে বাংলায় নিযুক্ত প্রথম সুবেদার রাজধানী ঢাকার গোড়াপত্তন। ঢাকার নাম জাহাঙ্গীরনগর। দোলাইখাল রাখেন ইসলাম খা। এই ইসলাম খা অনেক কাজ করেছেন। এই একটা মানুষ অনেক কাজ করেছেন। আমার দাখিল 2013। ইসলাম খা, এর নামটা খেয়াল রাখবেন, অনেক কাজ করেছেন। সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন। প্রথম সুবেদার হন, রাজধানী ঢাকা আনেন। এরপরে ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন। দোলাইখাল খনন করেন। 12 ভূঁইয়াদের দমন করেন। মাত্রাপুর ও ডাকসরা দুর্গ আক্রমণ করেন। নৌকা বাইসের প্রচলন করেন। এই মানুষটা এ কতগুলা কাজ করছে ইসলাম খান। আজকের যে দোলাইখাল করেন, দোলাইখাল এই দোলাইখাল সেই দোলাইখাল কে করেছে? ইসলাম খা। নৌকা বাইসের প্রচলন করেছেন ইসলাম খা। নৌকা বাইসের প্রচলন করেছেন ইসলাম খা। আমরা 15 পৃষ্ঠা পর্যন্ত পড়বো, আজকে আর বেশি পড়বো না। এটার 15 পৃষ্ঠা পর্যন্ত, কারণ এখানে প্রায় 39 না 49 পৃষ্ঠার মতো আছে। এতগুলা পড়া তো সম্ভব না, তাই না? এতগুলা পড়া সম্ভব না। আমরা 15 পৃষ্ঠা পর্যন্ত পড়ি আজকে। এরপরে আবার বাকি ক্লাসটা আমরা করব। এই 15 পৃষ্ঠা আমরা কমপ্লিট করলে আগামীকালকে 15 পৃষ্ঠার উপর প্রশ্ন হবে। আগামীকালকে 15 পৃষ্ঠার উপর প্রশ্ন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই রইল। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আল্লাহ হাফেজ।